কক্সবাজারে পাতিলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যের কথা জানালেন তারেক রহমান। ইনশাআল্লাহ আগামী ৫ বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। থেমে নেই বিএসএফ এর পুশিং চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে দেওয়ার তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে দিন দিন কমছে জমির উর্বরতা। হুমকিতে খাদ্য নিরাপত্তা, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছে সরকার। ফলে এবারের বাজেটের পর বাড়েনি নিত্য পণ্যের দাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন স্বস্তির বাজেটের বিরোধিতায় করায় বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন যে বাজেটে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে মদের দাম, সে বাজেটেও মানে না বিরোধী দল। পর্যটন নগরী কক্সবাজারে পিএম খালি ইউনিয়নে পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করে পথসভায় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশি বিএনপির প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তিই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে দুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। থেমে নেই বিএসএফ এর পুশিং চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায়, রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে নৌকা যোগে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিং চেষ্টার বিষয়ে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া অনুপ্রবেশ ও পুশিং ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পুশিংয়ের আরও খবরাখবর জানতে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। যাচ্ছি তার কাছে। জুয়েল, বিএসএফ এর পুশিং চেষ্টার বিষয়ে কি বলছে বিজিবি, বিস্তারিত জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে কিন্তু আছি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে, এবং এটি একটা প্রত্যন্ত দুর্গম অঞ্চল। আমি যদি আপনাকে একটু দেখাই জ্যোতি, সেটি হচ্ছে এইখানে পেছন দিকে দেখেন কিন্তু বিস্তীর্ণ জলাভূমি রয়েছে, তার পাশেই কিন্তু পুনর্ভবা নদীর পরেই কিন্তু ভারতীয় সীমান্ত। সেই সীমান্তের গভীর রাতে, ভোর রাতের দিকে কিন্তু এই
এলাকা দিয়েই কিন্তু 15 জনের একটি দলকে একটি নৌকাতে করে এই পুনর্ভবন নদীতে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ এবং সেখানেই শূন্যরেখা বরাবর কিন্তু তারা অবস্থান করছিল। বিজিবি আমরা যদি দেখি যে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে, ঠিক এই রাত্রে সেই সতর্ক অবস্থান থেকেই কিন্তু সেই পুশ ইনের যে বিষয়টি ছিল সেটি নিয়েই কিন্তু বিজিবি প্রতিবাদ করে এবং প্রেক্ষিতে তারা কিন্তু মানে এই সেই মধ্য জলাভূমিতে নদীর মধ্যে গভীর রাত্রে নারী শিশু সহ সেখানে অবস্থান করছিল এবং বিজিবি সেখানে বাধা দেওয়ায় এবং সেখানে সুবিধা করতে না পারায় এক পর্যায়ে কিন্তু সেখান থেকে সেই 15 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ 22 ব্যাটালিয়নের সদস্যরা। এমনটাই বলছিলেন বিজিবির এখানকার নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক। পাশাপাশি যেটি বলতে চাই সেটি হচ্ছে এইখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু একদম সম্পূর্ণ ফাঁকা এবং মাঠ। এই এলাকা দিয়ে পুশিন করাটা অত্যন্ত সহজ। আমরা এলাকাবাসীর সাথে যেটা কথা বলছিলাম যে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সজাগ রয়েছে। বিজিবির পাশাপাশি তারা কিন্তু এই ধরনের যে পুশিনের যে অবৈধ কার্যক্রম বিএসএফ অমানবিকভাবে করছে তারা প্রতিহত করতে কিন্তু প্রস্তুত রয়েছে, এমনটাই বলছিলেন জ্যোতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাজার ও লোকালয়ে প্রবেশ করছে পানি। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, ঠিক আপনি এখন কোন এলাকায় রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। উপজেলায় আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলা এবং শেরপুর ঝিনাইগাতি যে আঞ্চলিক সড়ক, সেই সড়কটিতে আমি রয়েছি। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে এই যে সড়কটি রয়েছে সড়কটিতে কিন্তু এখন আমরা যতটুকু জেনেছি যে এখানে দিঘির পাড় নামক যে এলাকা আছে মহারশী নদীর, সেই দুইটি জায়গায় কিন্তু সেই বাঁধ ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখন ঝিনাইগাতি লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। আমি যে জায়গাটি দাঁড়িয়েছি সেটি হচ্ছে ঝিনাইগাতি শেরপুর আঞ্চলিক সড়ক। সেই সড়কের কিন্তু এখন পানির নিচে, আমি যদি একটু দেখাতে চেষ্টা করি আপনাকে, এবং এখানে যারা চলাচল করছে তারা কিন্তু সেই পানি ভেঙে চলাচল করছে। এবং আমি যদি আপনাকে বলি যে গত রাত থেকে কিন্তু টানা বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এখানে মহারশী নদী, চেল্লাখালী নদীর দুপার উঠছে এবং মহারশী নদীর দিঘির পাড় নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। কিছুক্ষণ আগে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নেতৃবৃন্দ পরিদর্শন করতে গিয়েছে আমরা যতটুকু জেনেছি। এবং এই যে পানি গত কালকেও কিন্তু হঠাৎ করে পানি চলে আসে এবং সেই পানিটি আবার 1 ঘন্টা পরে চলে যায়। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পানি এতটাই বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু এই ঝিনাইগাতি শেরপুর যে আঞ্চলিক সড়ক, সেই সড়কটি কিন্তু সম্পূর্ণই পানির নিচে আছে। আমি যদি আপনাকে একটু বলি যে আসলে আপনি জানেন যে শেরপুরের এই যে ঝিনাইগাতি এলাকাটি আসলে পার্শ্ববর্তী ভারতের কাছাকাছি হওয়ার যদি ভারতে বৃষ্টি হয় সেখানে কিন্তু এই পাহাড়ি ঢলগুলো চলে আসে। আমরা যতটুকু জেনেছি যে পানি আসলে এখন পর্যন্ত বাড়ছে, তবে বৃষ্টি যদি না হয় এর পরিস্থিতি কিন্তু আরো অনেকটাই ভয়াবহ হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী, আহত অন্তত 5 জন। সকাল থেকে উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ জানায় শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম ওমরা পালনের জন্য সৌদি আরবে যান। সেখান থেকে দেশে ফেরার পথে তার কাছে একটি লাগেজ দেন হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াসউদ্দিন। তবে লাগেজটি হারিয়ে ফেলেন মরিয়ম। দেশে ফেরার পর এই ঘটনাকে কেন্দ্র করে মরিয়মের নাতি নাইমের সাথে আড়াইবাড়ি গ্রামের মোয়াল্লেম গিয়াসউদ্দিনের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এরই জেরে সকালে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হাম উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত এই জেলায় হাম উপসর্গে প্রাণ গেছে 50 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 19 জন।
বর্তমানে চিকিৎসাধীন 100 রোগী। সিলেট গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 38 জন, চিকিৎসাধীন 278 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। রাঙামাটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি ছিল 2017 সালের 13 জুনের পাহাড় ধস। একদিনেই প্রাণ হারান 120 জন, ক্ষতিগ্রস্ত হন হাজারো মানুষ। 9 বছর পরও পুনর্বাসন ও ঝুঁকি কমানোর প্রশ্ন রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। তাও সামনের দিনে এমন ট্র্যাজেডি এড়াতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি সকলের। 2017 সালের 13 জুন টানা ভারী বর্ষণের পর রাঙামাটির বিভিন্ন এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। মুহূর্তেই মাটি চাপা পড়ে অসংখ্য বসতঘর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি সদর, মানিকছড়ি, রাঙাপানি, শিমুলতলি, ভেদভেদি, রিজার্ভ বাজার ও তবলছড়ি। এই দুর্যোগে প্রাণ হারান 120 জন। উদ্ধার অভিযানে গিয়ে নিহত হন সেনাবাহিনীর সদস্যরাও। ক্ষতিগ্রস্ত হয় 12,450 পরিবার। সরাসরি ক্ষতির মুখে পড়ে প্রায় 79,000 মানুষ। পাহাড় ধসের যে কারণগুলি, অন্যতম জমচাষ বা অন্যান্য যে বিষয়গুলি ছিল, মাটি কাটা, পাহাড় কাটা, যেন বন্ধ করার জন্য পদক্ষেপ আমরা পরিলক্ষিত করছি না। পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, এখনো অনেক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস করছে। আমাকে তার কোনো স্থান নাই, আমরা বাধ্যই থাকতে হইতেছে। আমাদের এই জানমাল কে রক্ষা করবে? আপনারা করবেন না, আমাদের এরকম অর্থ বলো নাই যে আমরা একটা ভালো জায়গায় একটা জায়গা নিব। যখনই বর্ষাকাল আসে, অতি বৃষ্টি হয়, অতি হয়, বজ্রপাত হয়, আমরা এখান থেকে সবাই আশ্রয় কেন্দ্রে মুখী হতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি, অপরিকল্পিত পাহাড় কাটা, বনউজাড় ও অনিয়ন্ত্রিত বসতি পাহাড় ধসের ঝুঁকি বাড়াচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছে প্রশাসন। যখন ভারী বর্ষণ শুরু হচ্ছে বা তার আগে, যেমন এই সময়টিতে আমরা মাইকিং করছি এবং আমাদের যারা ভলান্টিয়ার টিম আছে তারা এলাকায় যাচ্ছে এবং বারবার প্রতিটি বাসায় বলছে যারা খাড়া ঢালের নিচে থাকে যে সেই আশ্রয় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। পাহাড় ধসের নবম বার্ষিকীতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রিফাত, যমুনা নিউজ। নিয়ম অনুযায়ী মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক হলেও চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে তা মানা হচ্ছে না। কোনো দোকানে মূল্য তালিকা না থাকায় দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। কেজিতে 30 থেকে 40 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। মাছ মাংসের দোকানেও একই চিত্র। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে টমেটো, ঝিঙ্গা, করলা, কাঁচামরিচের দাম। যোগান বেশ ভালো, তারপরও এক এক ব্যবসায়ী দাম হাঁকছেন এক এক রকম। কোনো দোকানেই নেই মূল্য তালিকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দামটা অনেকটা বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো নিচ্ছে আর কি। আড়তদার হিসাবে আমাদের কিনা বেচা কিনা ঠিক আছে, ওরা যদি কমে ছাড়ে তো অবশ্যই আমরা কমে কিনবো, অবশ্যই কমে বিক্রি করবো। আরো আছে মূল্য তালিকা 3-4টা আছে, কিন্তু এগুলো এখন ফেলে রাখছি। কেন রাখা হচ্ছে না মূল্য তালিকা জানতে চাইলে সদুত্তর মিলছে না। পুরো বাজার সবাই একজন দেখতে একজনে করে, এখন বাজারে সব দোকানে থাকতে হবে। সব দোকানে থাকলে আমিও লাগানো বাধ্যমূলক। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে মূল্য তালিকা আছে বা কোনটার দাম কত? বুঝবে, কাস্টমার বুঝবে তো। কাঁচা মাল মূল্য তালিকাতে কমে লাগায়, মাঝে মাঝে লাগায়। যদি বলে একা লাগাইলে দেখা যাবে যে উনি 20 টাকা বিক্রি করছে, আর আমি 15 টাকা লাগাইছি, তখন একটা ঝগড়া সৃষ্টি। দোকানদারে ঝগড়া, আবার কাস্টমার গিয়ে করবে ঝগড়া। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম নাগালের বাইরে। মিঠা পানির মাছের দামও চড়া। এখানেও নেই মূল্য তালিকা। মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। এখন একটু দাম বাড়তি তো, ওই সাগরের মাছ যখন আসবে, সব রকম মাছ যখন আসবে তখন একটু মাছের রেট কমবে। 10-15 দিন যাবে এগুলো লাইন হইতে, তারপরে মাছ ধরে আসবে, তারপরে মাছের দরটা পড়বে। এক এক দোকানে এক এক প্রাইস এবং এক একভাবে দাম বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। মূল্য তালিকা থাকলে আমাদের জন্য ভালো হতো, যে আমরা বেরি করতাম যে কোনটা কোনখানের মাছ। বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাবি ক্রেতাদের। নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন তারা। এরা সেভাবে যদি গুরুত্ব দিয়ে দেখতো
তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ হতো। আসার আগেই দেখছি সব কিছু টানাই দেয়, কোনটা কোন মূল্য এগুলো আগে বলে দেয়। একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে আমরা এই হয়রানির শিকার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশে কৃষিতে উৎপাদন বাড়লেও ধীরে ধীরে কমছে জমির উর্বরতা শক্তি। দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ফসলের বহুমুখিতার অভাব এবং জৈব উপাদানের ঘাটতির কারণে কৃষি জমি তার প্রাকৃতিক শক্তি আশঙ্কাজনকভাবে হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে মাটির উর্বরতা শক্তি সুরক্ষায় কৃষকদের কাছে জৈব সার, ন্যানো ফার্টিলাইজার সহ আধুনিক কৃষি ব্যবস্থাপনার ব্যবহার সহজলভ্য করতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। বিস্তারিত হোসাইন শাহিদের রিপোর্টে। দিগন্ত জুড়ে ফসলের মাঠ, হাওয়ায় দুলছে ধানের শীষ। তবে এই ধানের শীষের বিপদ আসন্ন। বাম্পার ফলনের পিছনের বাস্তবতা এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষিরা বলছেন, আগের মতো উর্বর নেই মাটি। ধান ও রবি শস্য ফলন ধরে রাখতে দিন দিন বাড়াতে হচ্ছে সারের ব্যবহার। দুইবার ফসলের সময় মাঠে সার দিয়ে লাগাইলে পরে খালি ইউরিয়া দিলে চলছে, একটা দিলেই চলছে। ওখান তো মানে মাটিটা ওজন লাগে, পটার দিন লাগে, পরে ইউরিয়া ওজন লাগে, আরও যে মেঘ সার কত কিছু জন্য দেবে। তথ্য বলছে, মাটিতে 1951 সালে দেখা দেয় নাইট্রোজেনের ঘাটতি। 1957 সালে যোগ হয় ফসফরাস, 60-এর দশকে পটাশিয়াম, 80-র দশকে সালফার ও জিঙ্ক, 90-এ বোরন। 2000 সাল থেকে ঘাটতির এই তালিকায় যোগ হয়েছে ম্যাগনেসিয়াম। ফার্মাররা ফার্টিলাইজার ইউজ করে উইদাউট এনি ক্যালকুলেশন। তারা একটা ডোজ নিজেদের মতো করে দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দেয়। কতটুকু অ্যাড করা দরকার সেটা তারা করে থাকে না। এই জন্য আসলে সয়েলের হেলথটা সিগনিফিকেন্টলি ডিটেরিওরেট করে। গবেষণা বলছে, বায়োচার প্রযুক্তি ব্যবহারে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার হয়। তাই বিশ্বব্যাপী টেকসই কৃষি ব্যবস্থাপনায় বায়োচার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশে এটি এখনো গবেষণা পর্যায়েই পড়ে রয়েছে। আমাদের যে টোটাল পপুলেশনের যে রাইস ডিমান্ড, সেটা কিন্তু এখন আমরা আমাদের দেশের প্রোডাকশন দিয়েই ফুলফিল করতে পারছি। কিন্তু যখনই আমার এই প্রোডাকশন ফল করবে, তখন এই খাদ্য নিরাপত্তা, যেটা আমরা বলছি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, সেটা তো আর থাকবে না। তখন আমাদেরকে বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বাইরের থেকে এটা আনতে হবে। সো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারলিঙ্ক। কৃষকের কাছে ভার্মি কম্পোস্ট পরিচিতি পেলেও তা সহজলভ্য হয়নি। কৃষি উদ্যোক্তারা বলছেন, এসব পণ্য উৎপাদনে নিয়মিত প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সহজ হলে জৈব সারের প্রসার বাড়বে। কেমিক্যাল ফার্টিলাইজার লাগবেই, কিন্তু আমি অর্গানিক দিয়ে কেমিক্যাল ফার্টিলাইজারকে ব্যালেন্স করব, যে আমি কম পরিমাণে দেবো। তাহলে দুইটা উপকার, একটা হলো আমি যেটা বললাম যে আপনি অনুজীবগুলোকে রক্ষা করতে পারলেন। দ্বিতীয় হলো আপনি যে ইম্পোর্ট করেন 25% হয়তো আমরা লোকালি প্রডিউস করতে পারি ইউরিয়ার ক্ষেত্রে, আর 75% কিন্তু আমরা ইম্পোর্ট করি। তার মানে আমি যদি অ্যাটলিস্ট 50% কমাইতে পারি 75%-এর মধ্যে, তার মানে কি আমার কিন্তু বৈদেশিক রিজার্ভ কিন্তু আমার বাড়বে। আমার ধারণা এটা বছরে 100 মিলিয়নের বেশি এই সম্ভাবনাটা আছে। সারা বাংলাদেশে প্রচুর এরকম উদ্যোক্তাও আছে। তারা যদি জানে কিংবা তারা যদি দেখে যে তাদের পণ্যটা তারা দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবে এবং এটাতে ভালো মুনাফা টিকবে, তাহলে অবশ্যই এটার জন্য অনেকেই আগে আসবে, যেহেতু আমাদের রিসোর্স অ্যাভেলেবল। বিশেষজ্ঞরা বলছেন, ন্যানো ফার্টিলাইজার কম পরিমাণে ব্যবহার করলেও বেশি কার্যকারিতা দেয়। এতে খরচ কমে, কিন্তু দেশের মাঠে অপরিচিত। পাশাপাশি ঐতিহ্যগতভাবে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কৃষকের মধ্যে আগ্রহ কম। মাঠ পর্যায়ে যখন আমরা নতুন কোনো প্রযুক্তি নিয়ে যাই, তখন কিন্তু কৃষক খুব সহজে সেটা গ্রহণ করতে চায় না। কৃষক দেখা যায় কি যে তারা যে কৃষিটাতে অভ্যস্ত, মানে তাদের বাবা দাদা যারা যে কৃষিটা করে অভ্যস্ত, তারা কিন্তু নর্মালি দেখা যায় যে সেটাই তারা অভ্যস্ত হতে চায়। অনাগ্রহের বিষয় মাথায় রেখে বাজেটে জৈব সার ব্যবহার জনপ্রিয়করণে বরাদ্দ দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাটির স্বাস্থ্যকে সুনির্দিষ্ট করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের বাজেটে বরাদ্দ রাখতে হবে সরাসরি মাটির উর্বরতা বৃদ্ধি অথবা মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। একইভাবে কৃষককে অংশগ্রহণ করার জন্য যেটা কৃষকদের সচেতনামূলক কার্যক্রমে বরাদ্দ বাড়াতে হবে। উৎপাদনে লক্ষ্য অর্জন করতে গিয়ে মাটির স্বাস্থ্যের কথা আমরা ভুলে যাচ্ছি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাটির উর্বরতা শক্তি বাড়াতে অবশ্যই আধুনিক কৃষি ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হবে।
আর সে কারণে মাটির স্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট করে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। কারণ এখন যদি আমরা এই মাটির যত্ন না নেই তাহলে একটি সময়ে এসে মাটি কৃষকের যত্ন নেওয়া ছেড়ে দেবে। হুমকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।